হ্যালো বন্ধুরা, সকল দর্শক বন্ধুকে আরও একবার শুভেচ্ছা ডিএমএস টিচিং এর পক্ষ হতে। তো বন্ধুরা, আজকে আমরা যে অধ্যায় নিয়ে কথা বলবো এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টির নাম হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ অর্থাৎ নগদ টাকা। আমাদের প্রতিটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নগদ টাকা একান্ত প্রয়োজন। শুধু কি তাই? অবশ্যই না, কারণ শুধুমাত্র প্রাতিষ্ঠানিক জীবনেই নয়, আমাদের ব্যক্তিগত জীবনেও এই নগদ টাকার ভূমিকা অপরিসীম। এখন দেখো বন্ধুরা, ক্যাশ অর্থাৎ নগদ, এরপরে আছে ফ্লো অর্থাৎ প্রবাহ। তাহলে প্রশ্ন হচ্ছে, এই প্রবাহ মানে কি? দেখো বন্ধুরা, প্রবাহ মানে হচ্ছে প্রবাহিত হওয়া বা বয়ে চলা। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে এমন যে, খুব সহজে বলতে গেলে, দেখো যখন সমুদ্রে বা যখন নদীতে জোয়ার হয় তখন কিন্তু সেখানে জল আসে, আর যখন ভাটা হয় তখন কিন্তু সেখানে জল চলে যায়। অর্থাৎ জলের যে এই আগমন আবার নির্গমন, এটা হচ্ছে প্রবাহ। তো এই জন্য হয়তো বা বলা হয় যে প্রবাহিত হওয়া হচ্ছে জলের ধর্ম। কিন্তু দেখো বন্ধুরা, যদি একটি পাত্রে জল রাখা হয় সেটি কিন্তু সেখানে স্থির অবস্থায় থাকে, তো এটি কিন্তু ফ্লো না। কারণ ফ্লো তখনই হবে যখন জলটি প্রবাহিত হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে, এই ফ্লোর সঙ্গে আমাদের ব্যবসায়ের বা ক্যাশের কি সম্পর্ক? দেখো বন্ধুরা, একটি প্রতিষ্ঠান চালাতে হলে অবশ্যই নগদ টাকার প্রয়োজন, এবং সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানে নগদ টাকা আসবে, ঠিক তদ্রূপ নগদ টাকা চলেও যাবে। অর্থাৎ নগদ টাকার যেই আগমন এবং নগদ টাকার যেই নির্গমন বা বহিগমন, এর নাম হচ্ছে ফ্লো বা প্রবাহ। আর হচ্ছে স্টেটমেন্ট অর্থাৎ বিবরণী। বিবরণী যার মানে হচ্ছে ডকুমেন্ট বা একটি খসড়া বা একটি ডকুমেন্ট, যেখানে আমরা কোনো বিষয় সম্পর্কে যাবতীয় হিসাবগুলি লিপিবদ্ধ করি। তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্যাশ ফ্লো কি। অর্থাৎ যেই বিবরণীতে নগদ অর্থের আগমন এবং নির্গমন অন্তর্ভুক্ত করা হয় তার নাম হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী। অর্থাৎ একটি নির্দিষ্ট হিসাবকালে একটি প্রতিষ্ঠানের যাবতীয় অর্থের আগমন এবং অর্থের নির্গমন যেই বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয় তার নাম হচ্ছে নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে এটা যে, এটি কেন প্রয়োজন? এই ক্যাশ ফ্লো কেন প্রয়োজন বা এটি আমরা কেন করব? দেখো বন্ধুরা, একটি প্রতিষ্ঠান যখন তৈরি করে চূড়ান্ত হিসাব, তখন সেখানে দুটি বিষয় অন্তর্ভুক্ত করে। একটি হচ্ছে আয় ব্যয় বিবরণী অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট, আরেকটি হচ্ছে উদ্ধৃতপত্র অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্ট। তো দেখো বন্ধুরা, এই যে ইনকাম স্টেটমেন্ট এবং উদ্ধৃতপত্র, এখান থেকে মূলত দায় সম্পদ লাভ ক্ষতি এগুলো নির্ণয় করা হয়, কিন্তু এখান থেকে কখনোই কতটা নগদ অর্থ আসলো বা চলে গেল এটি জানা সম্ভব নয়। তো এই জন্য একটি প্রতিষ্ঠানের কতটা নগদ অর্থ আসলো এবং ওই নির্দিষ্ট সময়ে কতটা নগদ অর্থ চলে গেল, এটি জানার জন্যই তৈরি করা হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এবার দেখো বন্ধুরা, এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটি মূলত বিবিএ এর অনেক সিলেবাসেই অন্তর্ভুক্ত রয়েছে। প্রধানত রয়েছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সাবজেক্ট এবং থার্ড ইয়ারে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1-এ রয়েছে অন্তর্ভুক্ত করা। তো বন্ধুরা, এই দুটি সাবজেক্টের ক্ষেত্রে এই অধ্যায়টি বাধ্যতামূলক। তো আজকে আমরা আলোচনা করব এই অধ্যায়টি নিয়ে, এই অধ্যায়ের যাবতীয় বিষয়গুলি নিয়ে, এই অধ্যায়ের যাবতীয় সূত্র, বেসিক এবং সকল থিওরি
বা সকল মৌলিক বিষয় নিয়ে। তো বন্ধুরা চলো আজকে ক্লাসটি এখন দেখো বন্ধুরা, এই যে ক্যাশ ফ্লো, এখানে আমাকে দেখতে হবে মূলত যে নগদ অর্থের কতটা আগমন ঘটছে আর নগদ অর্থের কতটা বহির্গমন ঘটছে, অর্থাৎ প্রতিষ্ঠানে কতটা নগদ টাকা আসলো আর কতটা নগদ টাকা চলে গেল। তো দেখো বন্ধুরা, এইখানে কিন্তু একটি মজার বিষয় আছে, সেটি হচ্ছে এইখানে তোমাকে প্রথম থেকেই অঙ্কের মধ্যেই অ্যান্সারটি দিয়ে দেবে, তোমাকে সেই অ্যান্সারটিকে ব্যাখ্যা করে দেখাতে হবে। বিষয়টা হচ্ছে এমন যে, যেমন ধরো প্রশ্নপত্রে বলা থাকবে যে একটি প্রতিষ্ঠানে নগদ টাকা ছিল 2019 সালে 1 লক্ষ, আর 2020 সালে হয়েছে 1,10,000। এখন দেখো বন্ধুরা, এইখানে কিন্তু 20 সালে 19 সাল অপেক্ষা 10,000 টাকা বৃদ্ধি পেল। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই টাকাটি কোন কোন কারণে বৃদ্ধি পেল, এটি আমাকে বের করতে হবে। দেখো বন্ধুরা, আমার অ্যান্সার কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি, অর্থাৎ তোমাকে যাবতীয় হিসাব করে দেখাতে হবে যে এই টাকাটি বৃদ্ধি পেয়েছে, এরপর তুমি এই টাকাটিকে যোগ করবা 19 সালের টাকার সঙ্গে, তাহলে তুমি পেয়ে যাবা 20 সালের এন্ড অফ দ্য ব্যালেন্স। অর্থাৎ তোমাকে দেখাতে হবে যে এই যে আছে টাকার পার্থক্য, এই টাকাটি মূলত কেন হয়েছে, কোন কোন কারণে বা কোন কোন খাতে টাকার আগমন ঘটছে আর কোন কোন খাতে টাকার নির্গমন ঘটছে। তো এবার দেখো বন্ধুরা, এইখানে কোন ধরনের এন্ট্রি অন্তর্ভুক্ত হবে। এইখানে মূলত আসবে ক্যাশ, নগদ টাকা, এবং আরেকটি এন্ট্রি এখানে আসবে, সেটি হচ্ছে ক্যাশ ইকুইভ্যালেন্ট। অর্থাৎ ক্যাশ ইকুইভ্যালেন্ট। এখন দেখো বন্ধুরা, ক্যাশ ইকুইভ্যালেন্ট, তাহলে প্রশ্ন হচ্ছে কি এই ক্যাশ ইকুইভ্যালেন্ট। দেখো বন্ধুরা, ক্যাশ অর্থ হচ্ছে নগদ, আর হচ্ছে ইকুইভ্যালেন্ট যা অর্থ হচ্ছে সমতুল্য, অর্থাৎ সেই সকল এন্ট্রি যা নগদের সমতুল্য। যেমন ধরো তুমি কোনো কিছুর পেমেন্ট করবা, তোমার কাছে হয়তো নগদ টাকা নেই, কিন্তু তুমি কিন্তু চাইলে একটি চেক লিখে দিতে পারো, বা তুমি কিন্তু চাইলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো। অর্থাৎ এখানে কিন্তু এই যে চেকটি, এটি কিন্তু নগদের সমতুল্য কাজ করতেছে, অর্থাৎ ব্যাংক জমা, যা আমাদের নগদ টাকার সমতুল্য। আমরা চাইলেই কিন্তু ব্যাংক থেকে একটি চেক লিখে কাউকে পেমেন্ট করতে পারি। তো বন্ধুরা, এই সকল যে এন্ট্রি আছে যা নগদ সমতুল্য, অর্থাৎ ক্যাশ ইকুইভ্যালেন্ট, এগুলো কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে। এখন দেখো বন্ধুরা, মূলত আমরা যে করতাম আর্থিক অবস্থা বিবরণী, সেইখানে যে সকল এন্ট্রি আসতো সেই সকল এন্ট্রি কিন্তু এই ক্যাশ ফ্লোতে অন্তর্ভুক্ত হবে। তবে সেই এন্ট্রিগুলোকে আমাকে ভাগ করতে হবে তিনটি ভাগে। প্রথম হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, এরপর হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এরপর হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখন প্রথম হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। আসলে এটি কি? একটি প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য অনেক খরচ হয় এবং সেখান থেকে কিন্তু অনেক টাকা ইনকামও হয়, অর্থাৎ এখানে কিন্তু টাকার আগমন ঘটে, পাশাপাশি টাকার নির্গমনও ঘটে। অর্থাৎ দেখো বন্ধুরা, একটি প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যাবতীয় যত প্রকার টাকা আগমন ঘটে এবং টাকার ঘটে বহির্গমন, সেটি হচ্ছে এই অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে অন্তর্ভুক্ত। এবার দেখো বন্ধুরা, এই যে অপারেটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ একটি প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য, অর্থাৎ একটি প্রতিষ্ঠান দৈনন্দিনভাবে পরিচালনা করার জন্য যে সমস্ত খরচ হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পরিচালনা, এটি কখন করা সম্ভব? এটি তো তখনই করা সম্ভব যখন তুমি ওই প্রতিষ্ঠানে, অর্থাৎ যখন ওই প্রতিষ্ঠানের মালিক ওই প্রতিষ্ঠানে কিছু সম্পদ বিনিয়োগ করবে, অর্থাৎ যখন ইনভেস্ট করবে প্রতিষ্ঠানে, তখনই সেই ইনভেস্ট থেকে প্রতিদিন টাকা আগমন ঘটবে এবং টাকার বহির্গমন ঘটবে। অর্থাৎ
এই যে অপারেটিং অ্যাক্টিভিটিস, এটি হবে তখনই যখন করা হবে ইনভেস্টিং বা বিনিয়োগ। যখন মালিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে তখনই সেই বিনিয়োগ হতে চলে আসবে অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপরে দেখো বন্ধুরা, এখন যে সম্পত্তি বিনিয়োগ করবে, অর্থাৎ হতে পারে মালিক একটি মেশিন বিনিয়োগ করলো এবং সেই মেশিন থেকে পণ্য উৎপাদন হবে এবং সেই উৎপাদনকৃত পণ্য ক্রয় বিক্রয় হবে, তো সেটি হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। আর মালিক যে মেশিনটি বিনিয়োগ করলো এটি হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ বিনিয়োগকৃত বা বিনিয়োগ সম্পর্কিত কার্যাবলী। এখন দেখো বন্ধুরা, মালিক কিভাবে বিনিয়োগ করবে, এটি হচ্ছে প্রশ্ন। তো মালিক যখন কোনো প্রতিষ্ঠানে বা তার প্রতিষ্ঠানে কোনো সম্পত্তি বিনিয়োগ করবে তখন কিন্তু তাকে অবশ্যই ওই মেশিনটি বা ওই সম্পত্তি ক্রয় করার জন্য অর্থায়ন করতে হবে। অর্থাৎ মালিককে প্রথমে অর্থ সংগ্রহ করতে হবে এবং তারপরে সেই সংগ্রহকৃত অর্থ হতে সে ইনভেস্ট করবে তার প্রতিষ্ঠানে, এবং এরপরে সে ইনভেস্ট থেকে চলে আসবে অপারেটিং বা পরিচালনা। অর্থাৎ এই ইনভেস্টিং তখনই সম্ভব যখন মালিক তার প্রতিষ্ঠানে ওই সম্পত্তি ক্রয় করার জন্য পর্যাপ্ত অর্থ ফাইন্যান্সিং করতে হবে। এখন দেখো বন্ধুরা, এটি কিন্তু মূলত তৈরি হলো প্রথমে ফাইন্যান্সিং, অর্থাৎ প্রথমে মালিককে করতে হবে অর্থায়ন, তাকে যাবতীয় অর্থে সংগ্রহ করতে হবে। এরপরে সে উক্ত অর্থ দিয়ে সম্পত্তি ক্রয় করে প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে বা যা যা সম্পত্তি প্রয়োজন প্রতিষ্ঠানে সেগুলো বিনিয়োগ করবে এবং উক্ত বিনিয়োগকৃত সম্পদে তার প্রতিষ্ঠানে দৈনন্দিনভাবে কার্যক্রম পরিচালনা হবে এবং সেটি হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। এই হচ্ছে মূলত তিনটি ভাগ এই ক্যাশ ফ্লোর। তো ক্যাশ ফ্লোর মধ্যে মূলত তিনটি পার্টি চলে আসবে, একটি হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, একটি হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, একটি হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। দেখো বন্ধুরা, এখানে কিন্তু প্রথমে আসে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, কারণ একজন মালিককে প্রথমেই অর্থে সংগ্রহ করতে হয়। এরপরে আসে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ মালিক প্রথমে অর্থ সংগ্রহ করে তারপরে সেই অর্থ সে বিনিয়োগ করে। হতে পারে সেই অর্থ দ্বারা সে একটি সম্পত্তি ক্রয় করলো প্রতিষ্ঠানের জন্য, এটি কিন্তু একটি বিনিয়োগ। তো এরপরে এই বিনিয়োগকৃত সম্পত্তি থেকে তার দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হবে, এটি হচ্ছে অপারেটিং। এখন প্রশ্ন হচ্ছে এটা যে তাহলে এই যে ফাইন্যান্সিং, ইনভেস্টিং এবং অপারেটিং, এদের মধ্যে কোন কোন এন্ট্রিগুলো আছে বা কোন কোন বিষয়গুলি আছে। দেখো বন্ধুরা, ফাইন্যান্সিং বা অর্থায়ন, অর্থাৎ নগদ টাকা সংগ্রহ। এবার দেখো বন্ধুরা, একটি প্রতিষ্ঠান, ধরো একটি কোম্পানি, তার অর্থ কি করে সংগ্রহ করে। এখানে হতে পারে প্রধানত সে কিন্তু শেয়ার ইস্যু করে, অর্থাৎ শেয়ার ইস্যু করার মাধ্যমে সে তার প্রতিষ্ঠানে যাবতীয় অর্থ সংগ্রহ করতে পারে, অর্থাৎ ইস্যু অফ শেয়ার। এখন দেখো বন্ধুরা, এই শেয়ারের মধ্যে আছে দুই ধরনের শেয়ার, একটি হচ্ছে কমন স্টক, আরেকটি হচ্ছে প্রিফার্ড স্টক। একটি হচ্ছে সাধারণ শেয়ার, আরেকটি হচ্ছে অগ্রাধিকার শেয়ার। তো সে কিন্তু শেয়ারের মাধ্যমে চাইলে টাকা পারে সংগ্রহ করতে। এছাড়াও কিন্তু সে পারে বিভিন্ন বন্ড থেকে, তাছাড়া বিভিন্ন প্রকার শর্ট টার্ম দায়ের থেকে বা শর্ট টার্ম লাইবিলিটি, শর্ট টার্ম বন্ড ইত্যাদির মাধ্যমে কিন্তু চাইলে টাকা সংগ্রহ করতে পারে। এখন দেখো বন্ধুরা, যদি সে কোনো প্রকার বন্ড হতে টাকা সংগ্রহ করে তবে কিন্তু তাকে অবশ্যই ওই বন্ডের জন্য একটি সুদ প্রদান করতে হবে। তো এই যে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এর মধ্যে কিন্তু আসবে যাবতীয় ইস্যু অফ শেয়ার, ইস্যু অফ স্টক, এছাড়াও ইস্যুয়েন্স অফ বন্ড, এগুলি আসবে যা থেকে সে টাকা আয় করতে পারে। এখন দেখো বন্ধুরা, যখন সে ইস্যু করবে শেয়ার বা বন্ড বা ইত্যাদি, তো এইসব ক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই ওই সকল বন্ডের জন্য তাকে সুদ প্রদান করতে হবে। তো এই জন্য ওই বন্ডের সুদও কিন্তু আসবে এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে। এছাড়াও যখন সে ইস্যু করবে শেয়ার এবং সে শেয়ারের মাধ্যমে বা স্টকের মাধ্যমে তার যাবতীয় টাকাগুলি সংগ্রহ করবে, তখন কিন্তু তাকে অবশ্যই ওই সকল শেয়ারের মালিককে দিতে হবে লভ্যাংশ, অর্থাৎ পেইড অফ ডিভিডেন্ড। তো বন্ধুরা, আমরা দেখলাম যে এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আছে যাবতীয় ইস্যু অফ বন্ড, ইস্যু অফ শেয়ার, স্টক ইত্যাদি। এবং যেহেতু এই সকল শেয়ার এবং বন্ড এদের সঙ্গে
সম্পর্কযুক্ত হচ্ছে পেইড অফ ডিভিডেন্ড, কারণ যেহেতু সে শেয়ার ইস্যু করবে সেহেতু কিন্তু তাকে অবশ্যই ওই শেয়ারের জন্য শেয়ার মালিকদের একটি লভ্যাংশ দিতে হবে। তো এই জন্য এখানে কিন্তু অবশ্যই আসবে পেইড অফ ডিভিডেন্ড। এছাড়া যদি সে নেয় বন্ড, তবে কিন্তু অবশ্যই সেই বন্ডের জন্য একটি সুদ দিতে হবে। সুতরাং পেইড অফ ইন্টারেস্ট ফর বন্ড এটিও কিন্তু এখানে আসবে। এখন আমরা দেখব ইনভেস্টিং অর্থাৎ বিনিয়োগ। দেখো বন্ধুরা, হতে পারে মালিক তার প্রতিষ্ঠানের জন্য একটি স্থায়ী সম্পত্তি ক্রয় করেছে, তো এটি কিন্তু এইখানে আসবে ইনভেস্টিং এর মধ্যে। এখন দেখো বন্ধুরা, এরপরে হতে পারে সে মালিক একটি সম্পত্তি ক্রয় করেছে। এখন দেখো বন্ধুরা, যদি সম্পত্তি ক্রয় করে তবে কিন্তু নগদ অর্থ কমে যাবে, অর্থাৎ নগদ টাকা কমে যাবে। আর যদি সে স্থায়ী সম্পত্তি বিক্রয় করে তবে কিন্তু তার নগদ অর্থ বৃদ্ধি পাবে। তো এই যে যাবতীয় স্থায়ী সম্পত্তি ক্রয় এবং বিক্রয় এগুলো আসবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে, কারণ এই স্থায়ী সম্পত্তি দ্বারাই তার প্রতিষ্ঠানটি আগামীতে পরিচালিত হবে। এখন এখানে আরেকটি বিষয় আছে। দেখো বন্ধুরা, যদি এই মালিক কাউকে কোনো প্রকার টাকা বিনিয়োগ করে এবং যদি সে সেই বিনিয়োগ থেকে সুদ পায় তবে কিন্তু সেটি এই ইনভেস্টিং এর মধ্যে আসবে। যেমন দেখো বন্ধুরা, যখন এই মালিক শেয়ার ইস্যু করেছিল এবং সেই শেয়ারের জন্য প্রদান করেছিল ডিভিডেন্ড, তখন কিন্তু সেই ডিভিডেন্ড আসছিল এইখানে ডিভিডেন্ড পেইড। ঠিক তদ্রূপ এখন যদি মালিক ওই প্রতিষ্ঠান থেকে কাউকে টাকা বিনিয়োগ করে এবং যদি সে সেই বিনিয়োগ হতে কোনো প্রকার সুদ পায় তবে কিন্তু সেটি আসবে এই ইনভেস্টিং এর মধ্যে, অর্থাৎ ইন্টারেস্ট রিসিভড। যদি কোনো প্রকার সুদ সে পায় তবে কিন্তু সেটি আসবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে, কারণ এই সুদ সে পাচ্ছে বিনিয়োগের কারণে। এছাড়াও যদি পায় রেন্ট পায়, ভাড়া পায়, যেমন ধরো ভাড়া সে তখনই পাবে যখন সে কোনো একটি স্থায়ী সম্পত্তিরূপী জমি ক্রয় করবে বা কোনো একটি বিল্ডিং করবে এবং সেই বিল্ডিংটি সে ভাড়া দিবে, অর্থাৎ সে প্রথমে ইনভেস্ট করছে তারপরে সে সেখান থেকে ভাড়া পেল। সুতরাং এই যে রেন্ট রিসিপ্ট, ইন্টারেস্ট রিসিপ্ট ইত্যাদি কিন্তু সব আসবে এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এর মধ্যে আছে যাবতীয় স্থায়ী সম্পত্তির ক্রয় বিক্রয়, আর আছে ইন্টারেস্ট রিসিপ্ট, এছাড়াও আছে লভ্যাংশ রিসিপ্ট ইত্যাদি। কিন্তু এই যে ইন্টারেস্ট পেইড এবং লভ্যাংশ পেইড এটি কিন্তু আছে এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে। এখন আমরা দেখব অপারেটিং অ্যাক্টিভিটিস। দেখো বন্ধুরা, একটু ভাবো যে একটি প্রতিষ্ঠান যদি করতে হয় পরিচালনা, তবে তার কি প্রয়োজন? তাকে অবশ্যই করতে হবে ক্রয়, তাকে করতে হয় বিক্রয়। এখন দেখো বন্ধুরা, যখন ক্রয় করা হয় তখন কিন্তু হতে পারে ধারে ক্রয়ও, আর যখন ধারে ক্রয় হয় তখন কিন্তু তৈরি হবে পাওনাদার বা অ্যাকাউন্ট পেয়েবল, এটি একটি কারেন্ট লাইবিলিটিস। আবার তদ্রূপ যদি সেই মালিক ধারে পণ্য বিক্রয় করে তবে কিন্তু, অর্থাৎ যদি সেই মালিকের প্রতিষ্ঠানটি ধারে পণ্য বিক্রয় করে তবে কিন্তু সেখানে আসবে অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ যা একটি চলতি সম্পত্তি বা কারেন্ট অ্যাসেট, অর্থাৎ যাবতীয় কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস সব কিন্তু আসবে এই অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে। এছাড়াও আরো অনেক বিষয় এখানে অন্তর্ভুক্ত হবে। এখন দেখো বন্ধুরা, এই ছিল অপারেটিং অ্যাক্টিভিটিস, এই হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এই হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো বন্ধুরা, এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটি করার দুটি নিয়ম আছে। একটি হচ্ছে ডাইরেক্ট মেথড বা প্রত্যক্ষ পদ্ধতি, আর একটি হচ্ছে ইনডাইরেক্ট মেথড বা পরোক্ষ পদ্ধতি। তবে পরীক্ষায় প্রায়শই প্রশ্ন হয় ইনডাইরেক্ট মেথড থেকে, ডাইরেক্ট মেথড খুব কমবারই পরীক্ষায় আসে। তবে দেখো বন্ধুরা, এই যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এই ক্ষেত্রে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এর মধ্যে কোনো পার্থক্য নেই, উভয় ক্ষেত্রে এই দুটি একই হবে। শুধুমাত্র এই যে অপারেটিং অ্যাক্টিভিটিস, এই ক্ষেত্রে তফাৎ হবে ডাইরেক্ট এবং ইনডাইরেক্টের মধ্যে। তো আমি আজকে আলোচনা করব সম্পূর্ণরূপে ইনডাইরেক্ট মেথড। এখন দেখো বন্ধুরা, এখানে আমি প্রথমে নিব ক্যাশ ফ্লো ফরম অপারেটিং অ্যাক্টিভিটিস। এবার দেখো বন্ধুরা, অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে প্রথমেই আসবে, যদি থাকে দেয়া প্রশ্নপত্রে, নেট ইনকাম বা নেট প্রফিট, এটি প্রথমে আমি অন্তর্ভুক্ত করব।
এরপরে আমি এর সঙ্গে যোগ করব ডেপ্রিসিয়েশন। এবার দেখো বন্ধুরা, এই যে ডেপ্রিসিয়েশন অর্থাৎ অবচয়, এটি কিন্তু কোনো প্রকার নগদ এন্ট্রি না। তাহলে প্রশ্ন হচ্ছে এটা যে এটি কেন এখানে অন্তর্ভুক্ত হলো? কারণ এটি তো নগদ অর্থের কোনো প্রকার পরিবর্তন ঘটায় না। এখন দেখো বন্ধুরা, যখন করা হয় ডাইরেক্ট মেথড, তখন সেখানে নেওয়া হয় শুধুমাত্র নগদ এন্ট্রিগুলো, যা সরাসরি নগদ অর্থের পরিবর্তন ঘটায়। কিন্তু আমি এখানে করতেছি ইনডাইরেক্ট মেথড, তো এইখানে কিছু অনগদ এন্ট্রিও অন্তর্ভুক্ত হবে। দেখো বন্ধুরা, ডেপ্রিসিয়েশন যখন আমরা করি ইনকাম স্টেটমেন্ট, তখন কিন্তু আমরা গ্রস প্রফিট বা মোট লাভ থেকে বাদ দিই ডেপ্রিসিয়েশন বা অবচয়, এটি আমরা মাইনাস করি। তারপরে আমরা নির্ণয় করি নেট প্রফিট বা নেট ইনকাম। এখন দেখো বন্ধুরা, এটি হচ্ছে ডাইরেক্ট মেথডের একটি নিয়ম, কিন্তু আমরা এখানে করতেছি ইনডাইরেক্ট মেথড। তো এখানে আমরা অন্তর্ভুক্ত করলাম নেট প্রফিট বা নেট ইনকাম, কিন্তু যেহেতু এটি পরোক্ষ পদ্ধতি, তো সেহেতু এখানে কিন্তু এই অবচয়টি সরাসরি কোনো প্রভাব ফেলবে না। কিন্তু যেহেতু আমি এটিকে আগেই বাদ দিয়েছিলাম ইনকাম স্টেটমেন্ট করার সময়, সেহেতু আমি এখন এটিকে যোগ করে দিব। অর্থাৎ যদি প্রশ্নপত্রে দেওয়া থাকে অবচয়, সেটি যোগ হবে অপারেটিং অ্যাক্টিভিটিস করার সময়, যদি তুমি করো ইনডাইরেক্ট মেথড। ঠিক তদ্রূপ যদি দেয়া থাকে অ্যামোর্টাইজেশন বা সুনামের অবলোপন ইত্যাদি, যেগুলো সরাসরি নগদ অর্থ কমায় না, কিন্তু যেহেতু এই সকল এন্ট্রিগুলো যখন করা হয়েছিল ইনকাম স্টেটমেন্ট তখন বাদ দেওয়া হয়েছিল, সেহেতু আমি এখন এগুলোকে সব যোগ করে দিব। কারণ এই যে অবচয় বা সুনামের অবলোপন, এগুলো কিন্তু সরাসরি কোনো প্রকার নগদ অর্থ হ্রাস করেনি, সেহেতু আমি এগুলো যোগ করে দিব। এখন দেখো বন্ধুরা, এরপরে যোগ হবে ডিক্রিজ কারেন্ট অ্যাসেট, অর্থাৎ ডিক্রিজ মানে হচ্ছে কমে যাওয়া। এখন দেখো বন্ধুরা, যদি চলতি সম্পদ কমে যায় তবে কি হয়? ধরো অ্যাকাউন্ট রিসিভেবল একটি চলতি সম্পদ, টাকা ছিল 10,000। এখন যদি বলা হয় যে এই অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেল, তার মানে কি বন্ধুরা? তার মানে হচ্ছে এটা যে তুমি এর কাছ থেকে টাকাটি পেয়ে গেছো, তাই এখন চলতি সম্পদ তোমার কমে গেছে। তো দেখো বন্ধুরা, যেহেতু চলতি সম্পদ কমে গেলে টাকা পাওয়া যায়, সেহেতু এখানে কিন্তু নগদ অর্থ বেড়ে গেল। অর্থাৎ যখন কোনো প্রকার চলতি সম্পদ কমে যায় তখন কিন্তু নগদ অর্থ বেড়ে যায়, সেহেতু এটি যোগ হলো, অর্থাৎ ডিক্রিজ কারেন্ট অ্যাসেট। এবার দেখো বন্ধুরা, এরপরে আসবে ইনক্রিজ কারেন্ট লাইবিলিটিস, অর্থাৎ যদি চলতি দায় বেড়ে যায়। দেখো বন্ধুরা, যখন কোনো প্রকার চলতি দায় বেড়ে যায় তখন কিন্তু এখানে দুটি বিষয় ঘটে। একটি হচ্ছে নগদ অর্থ বাড়ে, আর হচ্ছে দায়ও বৃদ্ধি পায়। দেখো বন্ধুরা, আমি এখানে করতেছি যে আমার নগদ টাকা কখন বাড়বে আর নগদ টাকা কত কমলো, কত বাড়লো আর কত কমলো। যেহেতু যদি দায় বেড়ে যায় চলতি দায়, তবে কিন্তু নগদ টাকাও বেড়ে যায়, সেহেতু আমি লিখলাম প্লাস ইনক্রিজ কারেন্ট লাইবিলিটিস। এবার দেখো বন্ধুরা, মাইনাস যাবে ডিক্রিজ কারেন্ট লাইবিলিটিস। অর্থাৎ দেখো বন্ধুরা, ধরো তোমার প্রতিষ্ঠানে একটি দায় ছিল অ্যাকাউন্ট পেয়েবল, টাকা হচ্ছে 10,000। তো এটি কখন কমবে? এই অ্যাকাউন্ট পেয়েবল ডিক্রিজ বা কমবে তখনই যখন তুমি তাকে এই টাকাটি পেমেন্ট করে দিবা। অর্থাৎ যখন তুমি তাকে এই 10,000 টাকা পেমেন্ট করে দিবা, তখন কিন্তু এই অ্যাকাউন্ট পেয়েবলটি কমে যাবে, অর্থাৎ ডিক্রিজ হবে। এখন দেখো বন্ধুরা, যখন তুমি তাকে পেমেন্ট করবা তখন কিন্তু অবশ্যই তোমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কমে গেল। সুতরাং আমি এটি বলতেই পারি যে যদি কারেন্ট লাইবিলিটিস কমে যায় তাহলে কিন্তু নগদ টাকাও কমে যায়। তাই লিখলাম মাইনাস ডিক্রিজ
কারেন্ট লায়াবিলিটিস। অর্থাৎ যদি চলতি দায় কমে যায় তবে সেটি মাইনাস হবে, কারণ এর ফলে নগদ টাকা কমে যায়। এবার আছে মাইনাস ইনক্রিজ কারেন্ট অ্যাসেট। অর্থাৎ যদি চলতি সম্পদ বেড়ে যায় তবে সেটি বিয়োগ হয়। এখন দেখো বন্ধুরা, বিয়োগ কেন হয়? আমি আবারও বলতেছি বন্ধুরা, যদি নগদ টাকা আসে তবে যোগ হবে, আর যদি নগদ টাকা যায় তবে বিয়োগ হবে। দেখো, কারেন্ট অ্যাসেট ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া। তো ভাবো তুমি একটু যে কারেন্ট অ্যাসেট কখন বৃদ্ধি পায়? যখন কোনো প্রকার সম্পত্তি বৃদ্ধি পায়, যেটি হচ্ছে কারেন্ট অ্যাসেট, তখন কিন্তু ওই সম্পদটির জন্য তোমাকে টাকা ব্যয় করতে হয়। যেমন ধরো প্রিপেইড রেন্ট, অর্থাৎ অগ্রিম ভাড়া। ধরো তুমি একটি অগ্রিম ভাড়া প্রদান করলে, এটি একটি চলতি সম্পদ, তুমি দিলে 1000 টাকা। এবার দেখো বন্ধুরা, যখন তুমি এই চলতি সম্পদ তোমার বৃদ্ধি করলে, তখন কিন্তু তোমার নগদ টাকা কমে গেল, কারণ তুমি তাকে প্রদান করলে অগ্রিম ভাড়া, যার ফলে তোমার নগদ অর্থ কমে গেল। সুতরাং আমরা দেখতে পেলাম যে যখন কোনো প্রকার চলতি সম্পদ বৃদ্ধি পায় তখন কিন্তু নগদ অর্থ কমে যায়। তো এই জন্য আমি লিখলাম মাইনাস ইনক্রিজ কারেন্ট অ্যাসেট। অর্থাৎ যদি চলতি সম্পদ বৃদ্ধি পায় তবে কিন্তু নগদ টাকা কমে যায়। এখন দেখো বন্ধুরা, এইখানে একটি বিষয় খুব সহজে মনে রাখা যায় যে যদি সম্পদ বাড়ে তবে কিন্তু নগদ টাকা কমে, আবার যদি সম্পদ কমে তবে কিন্তু নগদ টাকা বাড়ে। এখন দেখো বন্ধুরা, লিখলাম প্লাস লস মাইনাস গেইন। তো দেখো বন্ধুরা, লস, যদি স্থায়ী সম্পত্তি বিক্রয় করে কোনো প্রকার ক্ষতি হয় তাহলে সেই ক্ষতির পরিমাণটি হবে যোগ। অর্থাৎ যদি স্থায়ী সম্পত্তি বিক্রয় করে ক্ষতি হয় তবে সেই ক্ষতির টাকাটি হবে যোগ, তাই লিখলাম প্লাস লস। এখন প্রশ্ন হচ্ছে এটা যে কেন হবে যোগ? দেখো বন্ধুরা, ধরো একটি সম্পত্তি ক্রয় করা হয়েছিল 1 লক্ষ টাকায়, কিন্তু ওই সম্পত্তি এখন বিক্রয় করা হলো 80,000 টাকা। এখন দেখো বন্ধুরা, যদিও আমার এখানে ক্ষতি হলো, তাও কিন্তু আমার এই ক্ষতি হওয়ার ফলেও আমার কিন্তু প্রতিষ্ঠানে অর্থ বেড়ে গেল। যেহেতু অর্থ বেড়ে গেল সেহেতু হলো এটি প্লাস। অর্থাৎ ক্ষতি হওয়া সত্ত্বেও কিন্তু আমার অর্থ বেড়ে গেল, আর এই ক্ষতিটি হয়েছে কিন্তু নেট ইনকামে। অর্থাৎ এই ক্ষতিটি অন্তর্ভুক্ত হবে বা বাদ যাবে ইনকাম স্টেটমেন্টে, কিন্তু আমার তো এখানে নগদ টাকা বেড়ে গেল। ক্ষতি হোক বা যা হোক, আমার কিন্তু অর্থ বেড়ে গেল, আর অর্থ বেড়ে গেলেই হবে প্লাস, তাই লিখলাম প্লাস লস। এবার হচ্ছে গেইন বা লাভ। দেখো বন্ধুরা, যাবতীয় স্থায়ী সম্পত্তি ক্রয় এবং বিক্রয় এগুলি অন্তর্ভুক্ত হবে এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে। তো ধরো একটি প্রতিষ্ঠান একটি বিল্ডিং বিক্রয় করলো 1,20,000 টাকায়। এই বিল্ডিংটি সে ক্রয় করেছিল 1 লক্ষ টাকা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু তার লাভ হয়েছে 20,000 টাকা, এটি তার গেইন। কিন্তু যখন সেই বিল্ডিংটি বিক্রয় করলো তখন কিন্তু সে এই 1,20,000 টাকা সে অন্তর্ভুক্ত করেছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে। অর্থাৎ এই টাকাটা কিন্তু অলরেডি অন্তর্ভুক্ত করা হয়ে গেছে এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে। যেহেতু এই টাকাটি অন্তর্ভুক্ত করা হয়ে গেছে সেহেতু এখন আমি আর এই গেইনকে প্লাস করব না, এখন আমি এটিকে বাদ দিয়ে দেব, তাই লিখলাম মাইনাস গেইন। যদি স্থায়ী সম্পত্তি বিক্রয় করে কোনো প্রকার লাভ হয় তবে সেটি মাইনাস হবে, আর যদি স্থায়ী সম্পত্তি বিক্রয় করে কোনো প্রকার ক্ষতি হয় তবে সেটি হবে প্লাস। এছাড়াও দেখো বন্ধুরা, এই যে অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে অন্তর্ভুক্ত হবে ব্যাড ডেটস, অ্যামোর্টাইজেশন, ট্যাক্স পেয়েবল এবং প্রিপেইড এক্সপেন্স। এটি একটি মূলত চলতি সম্পদ। এছাড়াও যদি থাকে কোনো প্রকার বকেয়া খরচ যা চলতি দায়, সেগুলো কিন্তু আসবে এই অপারেটিং
অ্যাক্টিভিটিসের মধ্যে। এখন আসবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো লিখলাম ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এবার দেখো বন্ধুরা, যদি প্রতিষ্ঠানটি কোনো প্রকার স্থায়ী সম্পত্তি বিক্রয় করে তবে কিন্তু তার টাকা বৃদ্ধি পায়। সুতরাং লিখলাম প্লাস সেলস ফিক্সড অ্যাসেট, অর্থাৎ যদি কোনো প্রকার স্থায়ী সম্পত্তি সে বিক্রয় করে তবে তার টাকা বৃদ্ধি পায়। তো যেহেতু টাকা বৃদ্ধি পায় সেহেতু হবে প্লাস। তদ্রূপ যদি প্রতিষ্ঠানটি কোনো প্রকার স্থায়ী সম্পত্তি ক্রয় করে তবে কিন্তু তার নগদ টাকা কমে যায়। ধরো প্রতিষ্ঠানটি একটি বিল্ডিং ক্রয় করলো যা একটি স্থায়ী সম্পত্তি, তাহলে কিন্তু তার নগদ টাকা কমে যাবে। আর যেহেতু ক্রয় করলে নগদ টাকা কমে যায়, সেহেতু যদি হয় পারচেসড ফিক্সড অ্যাসেট তবে হবে মাইনাস, কারণ যদি স্থায়ী সম্পত্তি ক্রয় করে তবে কিন্তু নগদ টাকা কমে যাবে। একদিকে সম্পত্তি বেড়ে গেল, ঠিক অন্যদিকে নগদ টাকারূপী সম্পদ কমে গেল। তো এই জন্য যদি হয় পারচেসড ফিক্সড অ্যাসেট তবে সেটি হবে মাইনাস। এখন দেখো বন্ধুরা, যদি কোনো প্রকার লং টার্ম ইনভেস্টমেন্ট হতে টাকা পাওয়া যায় সেটিও কিন্তু এখানে প্লাস হবে, কারণ টাকা আসলো। তো বন্ধুরা এইগুলি এখানে আসবে। এছাড়া আমি বলেছিলাম এখানে যে যদি কোনো প্রকার ইন্টারেস্ট রিসিভড হয়, অর্থাৎ ইন্টারেস্ট কখন পাওয়া যাবে। দেখো বন্ধুরা, আমরা সাধারণত দেখি যে আমরা যখন কোনো প্রকার লোন বা ঋণ নেই তখন কিন্তু আমাদেরকে সুদ প্রদান করতে হয়। যদি এমনটা হয় যে এই প্রতিষ্ঠানটি কোথাও টাকা বিনিয়োগ করলো, ইনভেস্ট করলো এবং সেখান থেকে সে সুদ পেল, তবে কিন্তু এটি তার আয় বৃদ্ধি করলো। এবং এই সুদটি কেন পেল? এই সুদ পেল সে ইনভেস্টমেন্ট করার জন্য। সুতরাং যদি কোনো প্রকার ইন্টারেস্ট রিসিভড হয় তবে সেটি এখানে অন্তর্ভুক্ত হবে এবং সেটি প্লাস হবে, কারণ যদি সুদ পাওয়া যায় তবে কিন্তু টাকাটি বেড়ে যায়। ঠিক তদ্রূপ দেখো বন্ধুরা, যদি রেন্ট পাওয়া যায়, ভাড়া পাওয়া যায়, তাহলেও কিন্তু সেটি যোগ হবে, কারণ ভাড়া পেলে কিন্তু টাকাটি বেড়ে যায়, প্রতিষ্ঠানে টাকার আগমন ঘটে, সুতরাং এটিও যোগ হবে। এখন তাহলে ভাড়ার টাকাটি কেন এখানে আসবে? দেখো বন্ধুরা, ভাড়া কখন পাওয়া যাবে? ভাড়া তো তখনই পাওয়া যাবে যখন ওই প্রতিষ্ঠানটি কোনো একটি সম্পত্তি বিনিয়োগ করেছিল এবং সেই সম্পত্তি সে ভাড়া দিয়েছে, অর্থাৎ যখন সেই প্রতিষ্ঠানটি তার বিনিয়োগকৃত সম্পদ হতে ভাড়া পেল। আর যেহেতু সে ভাড়াটি পেল এই ইনভেস্টিং করার কারণে, সেহেতু এই ভাড়াটি অন্তর্ভুক্ত হবে এইখানে, যদি ভাড়াটি সে পায়। এছাড়া দেখো বন্ধুরা, যদি সে কোনো প্রকার লভ্যাংশ পায়, অর্থাৎ রিসিভড ডিভিডেন্ড, রিসিভড ইন্টারেস্ট এবং রিসিভড রেন্ট, যদি কোনো প্রকার সুদ সে পায়, লভ্যাংশ পায় এবং যদি সে কোনো প্রকার ভাড়া পায় তবে কিন্তু এটি আসবে এইখানে। এবং যদি সেগুলো পায় তবে কিন্তু অবশ্যই টাকা বৃদ্ধি হবে, তো সেহেতু এগুলো যোগ হবে। এবার দেখো বন্ধুরা, এবার হচ্ছে তৃতীয় আইটেম, অর্থাৎ ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এবার দেখো বন্ধুরা, এখানে তুমি আসবে যদি কোনো প্রকার স্টক, হতে পারে কমন স্টক বা প্রিফার্ড স্টক ইস্যু করে, যার মাধ্যমে তার টাকা আসবে। দেখো বন্ধুরা, একটি কোম্পানি কিন্তু টাকা পায় প্রধানত শেয়ার ইস্যু করে, অর্থাৎ যদি সে বাজারে সাধারণ শেয়ার বা অগ্রাধিকার শেয়ার ইস্যু করে তবে কিন্তু সে টাকা পায়। আর যেহেতু শেয়ার ইস্যু করলে টাকা বৃদ্ধি পায় বা টাকা আসে, সেহেতু এটি হবে প্লাস, অর্থাৎ প্লাস ইস্যু অফ স্টক। এর মধ্যে আছে কমন স্টক এবং আছে প্রিফার্ড স্টক। এবার দেখো বন্ধুরা, এই যে শেয়ার সে ইস্যু করলো এবং সে বাজারে শেয়ারটি ছাড়লো, এর জন্য কিন্তু তাকে অবশ্যই ওই সকল শেয়ার মালিকদের একটি লভ্যাংশ দিতে হবে। অর্থাৎ এই শেয়ার নামক ফাইন্যান্সিং এর কারণে ওই প্রতিষ্ঠানকে দিতে হবে লভ্যাংশ, অর্থাৎ পেইড লভ্যাংশ, লভ্যাংশ প্রদান। সুতরাং যদি সে লভ্যাংশ প্রদান করে তবে কিন্তু তার টাকাটি কমে যাবে, অর্থাৎ প্রতিষ্ঠানের নগদ টাকা কমবে। আর যেহেতু নগদ টাকা কমবে সেহেতু হবে মাইনাস, তাই লিখলাম মাইনাস ক্যাশ ডিভিডেন্ড পেইড, অর্থাৎ নগদ লভ্যাংশ প্রদান। আর যেহেতু এই লভ্যাংশ দেয়া হচ্ছে এই শেয়ারের জন্য, এই শেয়ার ইস্যু করার জন্য, আর আমি শেয়ার ইস্যু করেছি ফাইন্যান্সিং করার জন্য, সেহেতু এটি এইখানে অন্তর্ভুক্ত হবে। এখন দেখো বন্ধুরা, এছাড়াও
যদি সে কোনো প্রকার ট্রেজারি স্টকের জন্য টাকা পেইড করে তবে কিন্তু সেটি মাইনাস হবে এইখানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে। এছাড়াও যদি বন্ডের রিডামশন করে তবেও কিন্তু টাকাটি কমে যাবে, সুতরাং এটিও মাইনাস হবে। অর্থাৎ যদি হয় ক্যাশ ডিভিডেন্ড পেইড, যদি হয় রিডামশন অফ বন্ডস, এবং যদি হয় পেইড ফর ট্রেজারি স্টক, তবে কিন্তু এই তিনটি এখান থেকে মাইনাস হবে, কারণ এই তিনটি ফলে টাকা কমে যায়। আর যদি টাকা কমে যায় তবে হয় মাইনাস। এবার হচ্ছে প্লাস। আমি প্রথমে বলেছি যদি কোনো প্রকার শেয়ার সে ইস্যু করে বা স্টক ইস্যু করে তবে তার টাকা বৃদ্ধি পায়, যার ফলে তার প্রতিষ্ঠানে টাকার আগমন ঘটে, এবং এর ফলে এটি হবে প্লাস। আর দেখো বন্ধুরা, যদি শেয়ার ছাড়াও সে কোনো প্রকার বন্ড বা ডিবেঞ্চার ইস্যু করে তবে কিন্তু তার প্রতিষ্ঠানের টাকা বৃদ্ধি পায়। সুতরাং যদি কোনো প্রকার বন্ড বা ডিবেঞ্চার এর মাধ্যমে টাকা সে গ্রহণ করে তবে কিন্তু সেটিও এখানে প্লাস হবে। অর্থাৎ ইস্যু অফ নোট পেয়েবল ডেটস বা ইস্যু অফ লং টার্ম ডেটস বা ইস্যু অফ ডিবেঞ্চার সব কিন্তু এখানে আসবে। যদি কোনো প্রকার সুদ দিতে হয় ওই সকল বন্ড বা ডিবেঞ্চারের জন্য তবে কিন্তু সে সকল সুদ এইখানে আসবে এবং সেটি মাইনাস হবে, কারণ সুদ দিলে তার অবশ্যই কিন্তু প্রতিষ্ঠানের নগদ টাকা কমে যায়। এবার দেখো বন্ধুরা, এখানে প্রথমে আসবে নেট প্রফিট বা নেট ইনকাম, টাকাটি এখানে লিখবো। এবার দেখো বন্ধুরা, এইখানে প্লাস ফিগার মাইনাস ফিগার করে যা আসবে সেই টাকাটি আমি লিখবো এইখানে। এবার আমি এর সঙ্গে যদি হয় প্লাস ফিগার তবে যোগ করব, যদি হয় মাইনাস ফিগার তবে বিয়োগ করব, টাকাটি এইখানে লিখবো। এবার দেখো বন্ধুরা, এবার আমি এইটা ক্যালকুলেশন করব, অর্থাৎ প্লাসগুলি যোগ করব মাইনাসগুলি বিয়োগ করব, তারপরে যা আসবে ক্যালকুলেশন এইখানে লিখব। এবার দেখো বন্ধুরা, যদি এখানে আসে প্লাস ফিগার তবে এর সঙ্গে যোগ করব, আর যদি হয় মাইনাস ফিগার তবে বিয়োগ করব, লিখব এই জায়গা। এবার আমি একই কাজ করব ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। যদি এখানে হয় প্লাস ফিগার তবে আমি যোগ করব এর সঙ্গে, যদি হয় মাইনাস ফিগার তবে বিয়োগ করব। এবার দেখো বন্ধুরা, এরপরে এইখানে একটি টাকা চলে আসবে, আমি এই টাকার সঙ্গে যোগ করব আমার প্রথম যে ছিল ক্যাশের বিগিনিং ব্যালেন্স, সেই ব্যালেন্সটি আমি এখানে যোগ করব, এবং যদি সেই ব্যালেন্সটি যোগ করার পরে আমার ক্যাশের এন্ডিং ব্যালেন্সের সঙ্গে মিলে যায় তবে আমার অঙ্কটি সঠিক। যেমন দেখো বন্ধুরা, মনে করো দেয়া আছে 2টি বছর তো এইখানে ক্যাশ টাকা দেয়া আছে 20,000, এটি হচ্ছে বিগিনিং ব্যালেন্স আর এটি হচ্ছে এন্ডিং ব্যালেন্স। ধরো দেয়া আছে টাকা 25,000। এবার দেখো বন্ধুরা, এই যে নগদ টাকাটি এটি কিন্তু এইখানে কোথাও অন্তর্ভুক্ত হবে না। আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যদি এই অপারেটিং, ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং এই তিনটি হিসাব করার পরে এইখানে যে ব্যালেন্সটি আসবে, ধরো ব্যালেন্সটি আসলো 5,000 টাকা, এরপরে আমি এর সঙ্গে যোগ করব ক্যাশ বিগিনিং এট দ্য পিরিয়ড, অর্থাৎ নগদ টাকার প্রারম্ভিক মূল্য, সেটি হচ্ছে 20,000, এবং যোগ করার পরে আমার চলে আসলো 25,000। এটি হচ্ছে আমার ক্যাশ এন্ড অফ দ্য পিরিয়ড, অর্থাৎ নগদ টাকার সমাপনী মূল্য। এবার দেখো বন্ধুরা, এইখানে ছিল 25,000 টাকা আর এখানেও আছে 25,000 টাকা, সুতরাং আমার কিন্তু অঙ্কটি মিলে গেল। দেখো বন্ধুরা, এখন তুমি কিন্তু আগেই বুঝতে পারবা যে এইখানে তোমার চলে আসবে 5,000 টাকা। তোমাকে জাস্ট দেখতে হবে যে এই যে নেট ইনকাম এর সঙ্গে অপারেটিং, ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং এই তিনটা ক্যালকুলেশন করার পরে এই 5,000 টাকা আসে কিনা। যদি এই টাকা দুটির ডিফারেন্সটা তোমার এখানে চলে আসে তবে তোমার অঙ্কটি সঠিক, আর যদি না আসে তবে অবশ্যই অঙ্কের মধ্যে কোথাও ভুল হয়েছে। তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু খুব সহজে তুমি প্রথমেই অঙ্কের উত্তরটি হাতে পেয়ে যাবা। তোমাকে জাস্ট ওই উত্তরটিকে
প্রমাণ করে দেখাতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যাবতীয় বিষয়। আর এছাড়া কিন্তু আরেকটি মেথড আছে, সেটি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড। তো যেহেতু সেটি প্রতি বছর প্রশ্নে আসে না, সেহেতু আমি সেটিকে স্কিপ করলাম। তবে যদি কোনো শিক্ষার্থীর প্রয়োজন হয় তবে অবশ্যই আমাকে জানাবা কমেন্ট বক্সে। আমি নেক্সটে প্রত্যক্ষ পদ্ধতি অর্থাৎ ডাইরেক্ট মেথড নিয়ে কথা বলার ট্রাই করব। এখন দেখো বন্ধুরা, এরপরে চলে আসবে ক্লাস নং 2, 3, 4 এবং 5, যেখানে আমরা 4টি অঙ্কের সমাধান করে তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো বন্ধুরা, ক্লাস নং 2, 3, 4 এবং 5 অবশ্যই দেখবা, যেহেতু এই চ্যাপ্টারটি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এবং অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 উভয় ক্ষেত্রে আবশ্যক, সেহেতু আমরা কিন্তু প্রতিটি সাবজেক্ট অনুসারে ভিন্ন ভিন্ন অঙ্ক করব। অর্থাৎ আমরা অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 থেকে পরবর্তী 4টি ক্লাস করব, পাশাপাশি কিন্তু আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এই বই থেকেও কিন্তু আমরা 4টি ক্লাস করব ওদের বোর্ড কোশ্চেন দিয়ে। তো বন্ধুরা, নেক্সট ক্লাসগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বাই।